শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। শীতের এই সকালে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন মাছরাঙা টেলিভিশনের সকালবেলার অনুষ্ঠান রাঙা সকাল। আমরা এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের সকালবেলার অতিথি হয়ে আছি এবং এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অঙ্গনের সফল মানুষরা এসছেন, তাদের জীবন গল্প আমরা তুলে ধরেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কবি এবং প্রাবন্ধিক অধ্যাপক হুসাইন কবির। স্যার শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। আপনার অনেক বড় একটা পরিচয়, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেটা ছাপিয়ে আপনাকে আমরা কবি এবং প্রাবন্ধিক বলছি। আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ, মানে এটা আপনার ভালো লাগে যে এই পরিচয় পরিচিত হতে? বিশেষ করে লেখকদের ক্ষেত্রে তারা তাদের কবি হিসাবেই পরিচয় পেতে পছন্দ করে এবং আমি রবীন্দ্রনাথও তাই পছন্দ করতেন। জি নিশ্চয়ই। এবং আমি যেহেতু লোক প্রশাসনে পড়াশোনা করেছি, আমি যতটুকু জানি এই সাবজেক্টের সাথে কবিতার কোনো যোগাযোগ নেই। একদম না। আপনি পড়েছেন লোক প্রশাসনে, আমি যদি ভুল না করে থাকি আপনি সেখানে অধ্যাপনাও করেছেন লোক প্রশাসনে, মানে দুটোই সম্পূর্ণ বিপরীত বলা চলে একেবারে। কবি হওয়ার গল্পের আগে আমি একটু শৈশবে যেতে চাই। ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কেমন কেটেছে? ছোটবেলাটা গ্রামে। আচ্ছা, কোন জেলায়? চাঁদপুর, বর্তমান চাঁদপুর। বৃহত্তর কুমিল্লা চাঁদপুর। বৃহত্তর কুমিল্লা চাঁদপুর, ফরিদগঞ্জে। আচ্ছা। আমার গ্রামের নাম ভাটিরগাঁও, বাংলাদেশের অপর নাম ভাটির দেশ। জি জি। ছোটবেলার কথা একটু শুনতে চাই স্যার, সেই সময়ের কথা কি মনে পড়ে, কি স্মৃতি মনে পড়ছে আজকে এখানে বসে? আসলে যেহেতু আমার 16 বছর পর্যন্ত আমি বিশেষ করে এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সক্রিয়ভাবে আমি গ্রামে ছিলাম, আমি সক্রিয়ভাবে শহর দেখিনি। আচ্ছা। তো গ্রামে থাকলে যেটা হয়, ধুলোবালি উড়াতে উড়াতে স্কুলে যাওয়া খালি পায়ে, একদম খালি পায়ে, নদীর বা খালে বিলে মাছ ধরা, বা আপনার একদম নরম কাদা মাটিতে ডাঙ্গুলি থেকে গোলাছুট থেকে নানা রকম খেলায় মত্ত থাকা। যেহেতু শৈশব বলছেন, একটু আগে বলেন যে আমি লোক প্রশাসন বিভাগের শিক্ষক হয়ে কবিতায়, আমার শৈশবটা তো কবিতার মতো। আমার কবি জন্মটা আগে, লিখেছি পরে, সেই শৈশবকে নিয়েই কিন্তু আমি টেনে নিয়ে যাচ্ছি। তো এই যে গ্রাম, সেই গ্রামের হয়তো সেই কারণেই একটি কবিতা এরকম শুরুর দিকের, ডাকাতিয়ার কালো স্রোতে রমুমাঝির রমুর খালে মেঘনা পারে ফেলে আসা দিনগুলো সব মাছের সাথে রক্ত জবা চক্ষু নিয়ে বাড়ি ফেরার স্মৃতি আমার গুনগুনিয়ে ফিসফিসিয়ে দিনগুলো যায়। এখনও সেই অবস্থায়। তো এই যে গ্রাম, সেই গ্রামটা ছিল এরকম যে আমাদের সময় আমরা যেটা সরল জীবন বলি সেটা আমরা পেয়েছি। আমরা দল বেঁধে লাইন ধরে স্কুলে যেতাম, পাড়ার সবাই মিলে, খালের পাড়ে নদীর পাড় দিয়ে, এবং সেখানে অন্য সম্প্রদায়ের সবাই মিলে। আপনি জানেন যে গ্রামে গঞ্জে আমাদের সময় অন্তত যে দুটো সম্প্রদায় তো আমাদের দেশে প্রধানত মুসলিম এবং হিন্দু সম্প্রদায়, কিন্তু আমার বাড়ির আশপাশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল। আমাদের যাতায়াত স্কুলে আমরা উভয় সম্প্রদায়ের ছেলেমেয়েরা কিন্তু একত্রে যেতাম লাইন ধরে। সেখানে কিন্তু কোনো রকম আপনার দেশ বিদ্বেষের বিষয়গুলো ছিল না। আমরা বুঝতামও না যে কে কোন ধর্মের মানুষ। তো সেই যে স্কুলে যাওয়ার যে বিষয়গুলো, সেখানে খেলার সঙ্গী, তারপর সকালবেলা মক্তবে যাওয়া, সেটা হয়তো একটা সম্প্রদায়ের মানুষ। কিন্তু আমার যদ্দূর মনে পড়ে, প্রথম স্কুলে যাওয়ার জন্য আমার বাবা স্কুলের জন্য স্লেট পেন্সিল, আমাদের সময় কাগজ তখনও শুরু হয় নাই, প্রথম লেখার হাতে খড়ি যেটা, সেটা হচ্ছে স্লেট এবং পেন্সিল দিয়ে। তারপরে হচ্ছে আপনার ওই এক ধরনের বাঁশ দিয়ে কলম বানিয়ে সেখানে তালপাথার অথবা আপনার অন্যান্য ইয়েতে লেখা। তো আমাকে যখন বাজার থেকে কিনে দেওয়া হলো স্লেট পেন্সিলটা, আমার খেয়াল আছে, পরে জেনেছি আর কি, আমার বাবারই বন্ধুর মেয়ের বিধুভূষণ শর্মা, তার বড় মেয়ের বিয়ে হচ্ছে দীপালিদির। তো ওই বিয়েতে সন্ধ্যার পরে আপনার বিয়ের বরযাত্রী যাচ্ছে, যার বরযাত্রী তিনি নগেন্দ্র, তিনি আমার শিক্ষক ছিলেন পরে। তো ওই স্লেট পেন্সিল ঢাকঢোলের বাদ্যের সাথে আমিও পিটিয়ে আমার প্রথম কিনে দেয়া স্লেট পেন্সিলটা আমি ভেঙে ফেলেছিলাম। তো এইরকম যে একটা আবহাওয়ার মধ্যে আমরা যে বড় হওয়া, এই যে
যে সংস্কৃতির যে বিস্তারটা, যে এগুলো কখনোই আমাদের মধ্যে বিরোধ বিদ্বেষের বিষয়গুলো নির্মাণ করেনি, এবং সেই সম্পর্ক কিন্তু এখনও বলবৎ রয়েছে। আমার বন্ধুরা বা আমার বোনের যে বন্ধুরা, নিবাস, ডাক্তার নিবাস বা দুলাল চন্দ্র শর্মা বা মহেশ চক্রবর্তী, অথবা এই যে যারা স্বপন দা, এদের সবার নাম মনে আছে। আমরা একত্রে আমরা স্কুলে যেতাম, খেলাধুলা করতাম, সবই একত্রে করতাম। জি, নিশ্চয়ই সেই সময়টাতে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছাড়া গ্রাম। একদমই আপনার পড়তাম আমরা হারিকেন দিয়ে, এবং আমার এখনো মনে আছে যে প্রত্যেকের বাড়িতে একটা কাচারিঘর থাকতো, দিনের বেলা কাচারিঘরে একদম, আর রাতের বেলা ওই টেবিলটা আমার, যেমন আমার বোন পড়েছে, আমি পড়েছি, বাকি যারা ছোট ছিল তারাও পড়েছে। একটা ডিকশনারি ছিল এটিটেবের, সেটা আমার বোন ব্যবহার করেছে, আমি করেছি, তার পরবর্তী পর্যায়ে তারাও করেছে। এবং টেবিলের মধ্যে একটা বক্স থাকতো, ওর ভেতরে আমরা বই ঢুকিয়ে রাখতাম, এবং দোয়াত, মানে দোয়াত এবং কলম দিয়ে লিখতাম, সেগুলি মাঝে মধ্যে বইতে পড়ে যেত। আবার আপনার হারিকেন দিয়ে পড়তে গেলে মাঝে মধ্যে কপির আলো, যেটা প্রদীপ বলি আমরা, সেই বাতির আলোতেও কিন্তু আমরা পড়তাম, এবং মাঝে মধ্যে আগুনও লেগে যেত জি, টুকটাক। মানে এই প্রশ্নটা করার পেছনে কারণটা হচ্ছে, মানে গ্রাম যদি বুঝতে হয়, বাংলার গ্রাম, তাহলে বিদ্যুৎ ছাড়া, পরবর্তীতে ডিশ গিয়েছে, ডিশ ছাড়া, মানে আধুনিক সুযোগ সুবিধা ছাড়া বুঝতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে গ্রামের যে সৌন্দর্য যেটা, এক্স্যাক্টলি সেটা কিন্তু পেতে হলে ওই জায়গায়, ওটা কিন্তু এই সময়ের যারা, তারা দেখে নগর। রাইট। যে কারণে আমার একটা কবিতা এরকম আছে, গ্রামগুলো শহর হলে পাখিরা যাবে কোথায়, কিছু চড়ুই না হয় আলোক উজ্জ্বল শহরের অলিতে গলিতে, বাগান বিলাসের লতায় পাতায়, ঝুলে নিদ্রায় অনিদ্রায় পার করবে রাতের প্রহর। গ্রামগুলো শহর হলে যে মানুষ গ্রামের আলপথে শীষ দিয়ে বাজাতো পাতার সানায়, সে মানুষ তাহলে কি পাখি হবে, পরিযায়ী পাখি নিরুদ্দেশ যাত্রার। খুবই চমৎকার করে বলেছেন আপনি আপনার কবিতায়। আমরা পুরো আড্ডা জুড়েই কবিতার কথা শুনবো, কবিতা শুনবো আপনার কাছ থেকে, এবং একই সাথে আপনার অধ্যাপনা জীবনের গল্প উঠে আসবে। তার আগে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ছোট করে একটু আপনার সম্পর্কে বলতে চাই। ৮০ দশকের শুরুতে অধ্যাপক হোসাইন কবিরের কবি জন্ম। ৮০ দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রামে বই পড়া আন্দোলন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে। প্রগতিশীল ছাত্র রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হিসেবে। চতুরঙ্গ ও কবি তীর্থের মতো উল্লেখযোগ্য পত্রিকায় লিখেছেন একসময়। ৯০-এর দশকের শুরুর দিকে সনন নামের একটি ছোট কাগজ নিয়মিত সম্পাদনা করেছেন। হোসাইন কবিরের এ যাবৎ প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে জলের কল্লোল, বৃক্ষের ক্রন্দন, ও মাটি ও শূন্যতা, সাঁকোর নিচে শান্ত জল, নিঃসঙ্গ পাতার বাঁশি, ডাহুক এখনো ডাকে, সমাজ রাজনীতি জনপ্রশাসন, বিশ্বাস চর্চার অধিকার ও অন্যান্য প্রসঙ্গ। হোসাইন কবির কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের সভাপতি, সিন্ডিকেট সদস্য সহ বিভিন্ন পর্ষদে। জি, আমরা যেমনটা বলছিলাম যে গ্রামের গল্প উঠে এসেছিল। আপনার বাবা কি করতেন? আমার বাবা সমাজসেবক, আচ্ছা আর পাশাপাশি যেটা রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনার? আমার 4 বোন 2 ভাই। আপনি কি এর বড়? মধ্যে এক বোন মারা গিয়েছেন। আপনি বড়? আমার বড়। আপনার বড়, মানে আপনি পরিবারের মধ্যে বড় ছিলেন কিনা ভাই বোনদের মধ্যে? আমি ভাই বোনদের মধ্যে আমি বড় ছিলাম না, আমার এক বোন বড় ছিলেন, তিনি আপনার মারা বড় গেছেন। ছিলেন এক বোন, তারপরে হচ্ছে আমি আপনার। বাবা মার দ্বিতীয় সন্তান। ওকে, তো বোঝাই যাচ্ছে আপনি পড়াশোনায় ভালো ছিলেন, মানে ছোটবেলা থেকেই। আসলে কি তাই? নইলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়াটা তো আসলে। আমি ভালো ছিলাম কিনা জানি না, তবে পড়াশোনা করতাম, আবার পাশাপাশি ডান পিঠের স্বভাব যেটা, সেটাও ছিল, দুরন্ত বনাও ছিল। তবে একদমই যে খুব বইকেন্দ্রিক এমনটা না, খেলাধুলা, দুরন্তপনার পাশাপাশি পড়াশোনা দুটোই চলতো। জি, একটু মায়ের কথা শুনতে চাই, বাবার কথা শুনছিলাম, একটু মায়ের কথা শুনতে চাই। আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে বা বিশেষ করে পড়াশোনার বিষয়ে আমার মা খুব, মানে অনেক কঠিন একজন মহিলা ছিলেন। তিনি স্কুল মাস্টারের মেয়ে, আচ্ছা। যে কারণে হয়তো সেই স্বভাবটা তার মধ্যে ছিল। তো একবার আমার মনে আছে, এই গল্পটাই বলি, যে এটা তখন 6-7 এরকম হবে, বা হ্যাঁ ছোটো বয়সে, পড়ার জন্য খুব চাপ দিচ্ছেন। তো আমি ওই মানে ঢিল ছুটছি চারপাশ থেকে,
একটা ঢিল গিয়ে পড়েছে আমার মায়ের পায়ে। তো এবং এটাও আমার মনে আছে, আমার মা যেহেতু পড়ছি না বা একটু অমনোযোগী হচ্ছি, মা জানতেন না যে ছাতার নিচে যে লোহার ইয়েটা থাকে, আমার মাথায় এখনো দাগটা আছে। পড়ার ব্যাপারে তিনি একদমই ছাড় দিতেন না। খাওয়া দাওয়া একদিনের জন্য বন্ধ, না তুমি না পড়লে হবে না। তো আমার ধাত্রীমা, আসলে আমাদের সকল ভাই বোনের ধাত্রীমাই হচ্ছে রামের মা জেঠি বলতাম আমরা, তার নাম সুন্দরী বেলা। আচ্ছা, এই রামের মা জেঠি লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার দিত এবং যেখানে যেটা পেত আম বা এটা কুড়িয়ে পেলে সেটা আমার জন্য নিয়ে আসতো এবং নিজের সন্তানের মতোই তিনি জানতেন। তো এই যে মায়ের যে শাসন, এটা আমরা আজকাল বলি যে বাবা মা পিটাতে পারবে না, এই করতে পারবে না, সে ধমক দিতে পারবে না, কিন্তু আমাদের এই আমি হয়ে ওঠার ক্ষেত্রে আমার মায়ের যে অবদান, এই যে শাসনটা, এই বারণটা, এটা কিন্তু খুব জরুরি প্রয়োজন। এবং আমার মা মনে করি যে তিনি প্রথম শিক্ষক, তার হাতেই আমার শিক্ষার হাতে খড়ি। তিনি খুব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন নাই, কলেজে পড়াশোনা করেন নাই, কিন্তু যতটুকু পড়েছেন শিক্ষার গুরুত্ব তিনি বুঝতেন এবং হাতে খড়িটা তার হাতে। সেই মহান শিক্ষকের প্রতি আমার এখনো শ্রদ্ধা। আমার মা জীবিত আছেন। ভেরি গুড। আমরা 60, 70 এবং 71-এর স্মৃতি আপনার কিছুটা মনে আছে, আমরা শুনেছি আপনি বোধহয় মাধ্যমিক স্কুলে পড়তেন ওই সময়টাতে। 60 না তো 69, 70 এবং 71। একটু যদি বলতেন কি হয়েছিল আপনার চোখে দেখা। আমার 69-এ আসলে এটা আমার একদমই আবছা আবছা মনে আছে। আমার বাবার একজন মামাতো বোনকে নিয়ে আমার বাবা ঢাকায় আসবে। আমার তো বয়স কম, আমার যদ্দূর মনে আছে, পরে বুঝতে পেরেছি সেই দিন ছিল 69-এর গণ অভ্যুত্থানের দিন। যে চাঁদপুর হয়ে ঢাকা সদরঘাটে নামার পরে মগবাজার আমাদের মামার বাসা, আমার মায়ের জ্যাঠাতো ভাই ওদের বাসা, সেখানে যাওয়ার জন্য সদরঘাটে যখন নামলাম তখন হেঁটে যেতে হয়েছে, একদম পুরো কলাপস শহরটা। ওই কারণে 69-এর ব্যাপারটা আমার আবছা আবছা মনে আছে। এবং ওই 69-এই সম্ভবত চাঁদে গিয়েছিল, যে চাঁদে পাঠিয়েছিল প্রথম, এই কারণেই বিষয়টা মনে আছে। আমার মামার বাসায় বসেই আমরা ওই রকেট যাত্রার ব্যাপারটা দেখেছিলাম। তো ওই কারণে 69-এর বিষয়টা আমার মাথায় মনে আছে। আচ্ছা, তারপরে তো 70-এর নির্বাচন, সেই নির্বাচনে আমরা ছোট ছিলাম যারা নির্বাচন করেছেন। আমরা যেহেতু অধিকাংশ মানুষই বাংলাদেশের পক্ষে ছিল 70-এর নির্বাচনে, তো যিনি দাঁড়িয়েছেন বিপরীতে তার মার্কা ছিল আপনার গাভী মার্কা। আমাদের এখনো মনে আছে, ওই ব্যক্তির নাম ধরেই বলবো কিনা জানি না, মাওলানা মান্নানের গাভীর গাই ভোটের আগে বিয়ান চাই, মাথার মধ্যে রয়ে গেছে এখনো। তো এই যে প্রেক্ষাপটগুলো, তখন আন্দোলন সংগ্রাম হচ্ছে, মাঠে ময়দানে স্লোগান হচ্ছে, আমাদের ছোট বয়স থাকলেও সেটা কিন্তু আমাদেরকে আলোড়িত করেছে। বিশেষ করে 7ই মার্চের বিষয়টি, 7ই মার্চের ভাষণ যেটা, সেটা 7ই মার্চ প্রচার হয় নাই, এটা আমার একদম পরিষ্কার মনে আছে। পরের দিন প্রচার হয়েছিল। আমার বাড়ি যেহেতু চাঁদপুরের ফরিদগঞ্জে একজন রিক্সার, আমরা ঠিকঠাক করে মিকার বলি, আমরা মিস্ত্রি বলি, তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। আচ্ছা। তো তার যে ওই দোকানটা রিক্সা গ্যারেজের সামনেই, সেখানে ওই রেডিও থেকে মাইকে বা ব্যবস্থা করে সেটা শোনানোর ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা, তো আমরা সেই বিকেলবেলা, পরের দিন বিকেলবেলা সম্ভবত 4টা হবে, আমি তো আর একজাক্ট সময় মনে নাই, সেই ভাষণ শুনবার পরে সেই শিশু বয়স, কিন্তু সেটি সে অসাধারণ কণ্ঠ, যে একদম আমার মনে হয় যে আমার মতো শিশু না, যুবকদের না শুধু শিশুদেরও মনে একদম রক্ত গরম করা একটা অবস্থা। তো একদিকে সমস্ত দেশের পরিস্থিতি ছিল তার পক্ষে, যে কারণে সেটা আমাদের দাগ কেটেছিল। আমরা যেখানটায় ছিলাম 71-এ আপনার নিজের দেখা স্মৃতি, জি আরও কিছু যদি আমাদের সাথে শেয়ার করবার থাকে। হ্যাঁ, 71-এর যে প্রেক্ষাপটটা, সেটা হচ্ছে যে আপনার যুদ্ধের যে ভয়াবহতা আমরা আমার চোখে দেখেছি, সেটা হচ্ছে যে আমরা আসলে রাতের বেলা ঘুমোতে পারতাম না, দিনের বেলাও বাড়িতে থাকতে পারতাম না। একটা শব্দ পরিচিত ছিল যে আইয়ে আইয়ে, যখন এই ক্যাম্প থেকে তারা আসতো, এই শব্দটা শোনার সাথে সাথে মানুষ যার যার জীবন বাঁচাবার জন্য দেছুট। তো একবার আমি আমার
বাড়িটা হচ্ছে দুটো বাজারের মাঝখানে, পূব পাশে হচ্ছে রূপসা বাজার, পশ্চিম পাশে হচ্ছে ফরিদগঞ্জ। তো ওই দিন ছিল রূপসা বাজারের দিন। বাজার থেকে আমার জ্যাঠার সাথে ফিরছিলাম। তো পরে শুনেছি সেই দিন যে রাজাকারের কমান্ডার তার ছেলে এবং তার বেআইয়ের ছেলে তাদেরকে ধরে নিয়ে গেছে মুক্তিযোদ্ধারা অপারেশন করে। তো প্রতিমধ্যেই একজন রাজাকারের মুখোমুখি, তার নাম মফিজ। আমার এখনো মনে আছে সেই মফিজ ছিল আমার বাবার দোকানের কর্মচারী। তো আমাকে জিজ্ঞেস করলো, এই তুই মুক্তিযোদ্ধাদেরকে দেখেছিস কিনা, এদেরকে ধরে নিয়ে গেছে জানোস কিনা? আমি তো ছোট মানুষ, আমি বলছি আমি কি বলবো, কি আমি তো এসব কিছুই জানি না। তো আমার এখনো মনে আছে সে ওই রাইফেলের যে বাট সেটা দিয়ে পিঠে সজোরে এক ধরনের আঘাত করে পাশের যে ধান ক্ষেত ছিল ধাক্কা দেওয়াতে আমি আর সামাল দিতে পারি না, আমি ধান খেতে পড়ে যাই এবং ধানের যে পাতার যা আলটা আছে সেটা একদম ছুরির মতো পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। এরপরে ওই দিনেই আমি শুনেছি আমাদের বাড়িতে উভয় পাশের রকেট করা হয়েছে, কারণ যেহেতু বাবা ওদের সাথে যোগ দেয় নাই, বাবা বিডি মেম্বার ছিল, বাবার উপরে তাদের চাপ ছিল, তারা একদমই মানে সেল নিক্ষেপ করে বাড়ির আশপাশটা ধোয়া হয়ে গেছে। সবাই ভেবেছিল যে বাড়ির সবাই মারা গিয়েছে। এবং এই যে অপারেশনগুলোতে আমার খেয়াল আছে যে 71-এ আমরা রেডিও শুনতাম দুর্বার। আমার বাবার একটা আশপাশে কারোই রেডিও ছিল না, একটা সবুজ রঙের রেডিও ছিল। তো এই সবুজ রঙের রেডিওটা এক এক দিন এক এক বাড়িতে নিয়ে যাওয়া হতো। আর রাতের বেলা বাবা তার সাথে আমাকে নিয়ে যেতেন, বাড়িতে রেখে যেতেন না, বাবাকে না পেলে আমাকে মেরে ফেলবে। তো রেডিওটা যখন একবার কলার ভেলায় করে আমার দুই জ্যাঠাতো ভাইয়ের সাথে ওটা নিয়ে যাচ্ছি ধরে, এটা একটা মহামূল্যবান সম্পদ ওই সময়ের জন্য। তখন আমি বসে আছি, এখন রেডিও হঠাৎ করে কলার ভেলা থেকে আমি ছিটকে পড়ে গেছি। রেডিও তো হাতছাড়া করা যাবে না, ডুবে পানি খাচ্ছি। বাকি দুজন লগি দিয়ে কোনো রকমের লগি ধরে আমি এক হাত দিয়ে ধরে উপরে ওঠার পরে পানি থেকে তারা তুলে নিয়েছে। তো ওটুক মনে আছে ওই রেডিওর মাইক যেটা থাকে কালো কাপড়, সেটি আমার বাবা তো মাকে খুব ভীষণ বকাঝকা, ওটা মা করছে কি মুছতে গিয়ে ওই রেডিওর মাইকের ভাবছে যে ওই পর্দাটা হচ্ছে লোহার, ওটা ফেটে গেছে। এখন তো আর রেডিও শোনা যায় না, আর ওই সময় তো আজকালকার মতো কস্টেপ টস্টেপ, এই কোন রকম কি যেন দিয়ে এই কাগজ দিয়ে বা ওই যে গাবের যে আঠা দিয়ে সেটাকে লাগিয়ে দিয়ে, কারণ রেডিও শুনতে হবে, প্রতি বাড়িতে সন্ধ্যার পরে নিয়ে যাওয়া হতো দুর্বার অনুষ্ঠান শুনবার জন্য। তো এই স্মৃতি, এবং আমরা যে অনেক সময় খালি গায়ে যখন আইয়ে বলতো বর্ষার পানি, আমরা কখনো আশপাশের আত্মীয়ের বাড়িতে ফুহুর বাড়িতে চলে যেতাম গামছা একটা গায়ে, অথবা আমরা এই চাচাতো ভাই চাচাতো ভাইরা। তো এর পাশাপাশি অপারেশনের সময় আবছা আবছা মনে আছে, এরকম স্মৃতিও আছে যে হয়তো মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা জানি যে চৌকাট করা ঘরের উপরে যে চট্টগ্রামের ভাষায় বলে দমদমা, বা আমরা বলি এটাকে চৌকাটের উপরে যে এটা থাকে, মুক্তিযোদ্ধারা দিনের বেলায় আশ্রয় নিত, রাতের বেলায় অপারেশনে যেত। এরকম স্মৃতি আমাদের শোনা যে আশ্রয় দেওয়ার কারণে হয়তো স্বামী গিয়েছে মুক্তিযুদ্ধে, আশ্রয় দেওয়ার কারণে একদিন ক্যাম্পে খবর গিয়েছে রাজাকার বা পাক সেনারা এসে ওই বাড়িতে অপারেশন। তো স্বাভাবিক কারণে মুক্তিযোদ্ধারা তো নাই, তো সেখানে না থাকার কারণে বাচ্চাটা, মেয়েটা ছিল ছোট 8-10 বছর, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষণ, তারপরে ব্যাওনেট দিয়ে খুঁচি খুঁচি রক্তাক্ত মেরে ফেলা হয়। এরা কিন্তু আমরা অফিসিয়ালি তাদেরকে মুক্তিযোদ্ধা বলি না, এরাও তো মুক্তিযোদ্ধা, এরাও শহীদ। মুক্তিযুদ্ধ অনেক বিরাট বিষয়। এই একটা ছোট চিত্র থেকে বোঝা যায় এর ভয়াবহতা কী রকমের। সত্যি এটি অনেক বিরাট একটি বিষয়। একটু জানতে চাই, স্বাধীনতার পরে আপনারা কোথায় ছিলেন? স্বাধীনতার পরে আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আচ্ছা, তখন কি অবস্থা, কোথায় পড়ছিলেন? একটা স্মৃতি মনে আছে, যেদিন এলাকাটা শত্রু মুক্ত হলো, তখন ধরেন যে মাইক বা অন্য কিছু ছিল না, চুঙ্গা মাইক এগুলো ছিল না। তো আমাদের প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের যারা মোটামুটি একটু মানে সম্পন্ন,
প্রত্যেকের ঘরে আপনার নিয়ামুল কোরআন অথবা মকসিদুল মোমেন থাকতো। যেদিন স্বাধীন হলো, এলাকা শত্রুমুক্ত বলে আমরা, মুক্তিযোদ্ধারা যাচ্ছে মিছিল করে, আমার মনে আছে যে মায়ের একটা বই, এটা দরকারি বই মায়ের নিকট, সে বইয়ের পাতা ছিঁড়ে সেটা দিয়ে চুঙ্গার মতো বানিয়ে মাইক বানিয়ে সেই মিছিলে আমিও সামিল হয়েছিলাম। সেই ধ্বনি আমিও তুলেছিলাম। তখন বয়স কত আপনার? কত ধরেন যে 9টাই হবে। সেই ধ্বনি জয় বাংলা, সেটা আমরাও, সেই ধ্বনিটা আমরাও তুলেছিলাম। সে আনন্দ। স্বাধীনতার পরবর্তী সময়ের দেশ পরিচালনার যে চিত্র দেখলেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, দুর্ভিক্ষ, মহামারী, এগুলো কিছুটা মনে পড়ে? 74-এর দুর্ভিক্ষের কথা মনে আছে আমার। বিশেষ করে তখন আপনার সেটি আমাদের প্রত্যেককেই আপনার নাড়িয়ে দিয়েছে যে তখন মাসকলার ডাল আর চিম, এটা সেটা শাকসবজি দিয়ে আপনার লাবড়া বা খিচুড়ি রান্না করে দেওয়া। আমি শুনেছি এরকম যে মানুষের বাড়িতে যেহেতু ভাতের ফ্যান চাওয়ার, হ্যাঁ, এটা একদম চাইতো, যা মানে ফ্যানটাও দিত না। এবং বললাম তো যে দুবেলা খাবার সেটা সংগ্রহের জন্য আমার ঘরেই আমার মা যেটা করতেন সেটা হচ্ছে যে সিম টিম এটা সেটা আনলে ডাল মিশিয়ে লাবড়া করা হতো, সেটা প্রত্যেকেরই পাতে তুলে দেওয়া হতো। এবং আশপাশ থেকে লোকজন ওই ভাত রান্না করলে ভাতের মাঠটা নেওয়ার জন্য, ফ্যানটা নেওয়ার জন্য মানুষ আসতো। এবং সেটা ছিল খুবই মানে দুর্বিষহ আর কি। আচ্ছা, সে সময় তো স্কুলেও পড়ছিলেন, কোন স্কুলে ছিলেন? আমার প্রাইমারি স্কুল দুটো ছিল, তখন হাই স্কুলে পড়তাম আমি। আচ্ছা, সেটি হচ্ছে আমার ফরিদগঞ্জ এয়ার হাই স্কুল। ধীরে ধীরে তাহলে আমরা সামনের দিকের গল্পগুলো একটু শুনতে চাই, স্কুল কলেজ এগুলো নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আমার স্কুলের যেটা সেটা হচ্ছে যে ওই স্কুলটা আপনার এখন সরকারি। তো ওই স্কুলটা যেহেতু প্রপারে ফরিদগঞ্জ একদম উপজেলা কেন্দ্রে অবস্থান, তো এই স্কুলে যেটা আমার একটা স্মৃতি মনে আছে, তখন 7-8-এ পড়ি, স্কাউটিংয়ের সাথে টুকটাক যুক্ত ছিলাম, বেশি দিন ওটা কন্টিনিউ করিনি। তার কঠোর নিয়ম কারণ আমি আর যুক্ত থাকতে পারিনি। তবে যে শিক্ষক স্কাউটিংটা করাতেন তার একটি ছোট অবদান আমার বেড়ে ওঠার ক্ষেত্রে আছে, বই পাঠের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে। আমাদের স্কুলে দুজন মানে আমরা হুজুর বলতাম, ছোট হুজুর, বড় হুজুর। ওই ছোট হুজুরের নাম ছিল আব্দুর রশিদ। সেই রশিদ মাস্টার একদিন আমার হাতে স্কুলের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে আমাকে বইয়ের সাথে সংযুক্ত করে দেন। প্রথম কি বই আমার মনে নেই, তখন তো আমরা আমাদের সময় দস্যু বনহর এই জাতীয় বইগুলো পড়তাম। ধীরে ধীরে করে দিয়ে কিনলাম, তারপরে সাপমোচন এই জাতীয় বই, তারপরে পথের দাবি শরৎচন্দ্রের, তারপরে ধীরে ধীরে যখন ক্লাস 9-10-এ উঠলাম তখন বঙ্কিম কতটা বুঝতাম ওই বয়সে জানি না, কিন্তু যেখানে যেটা পেয়েছি সেটাই পড়েছি। গোগ্রাসে রোমানা আপাজ। তো এই যে পাঠের যে ব্যাপারটা, তখন হয়তো যে এটা আমার বিদ্যায়তনিক প্রয়োজনে পড়া এমনটা না, আমার আনন্দের জন্য পড়া। 23 নম্বর তৈলচিত্র, আলাউদ্দিন আলাজাদ পরবর্তী পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার কলিগ ছিলেন, তার কর্ণফুলী, সেটি না জেনে না বুঝেই তখন পড়েছি। আচ্ছা, তখন কি এমনি লেখালেখি শুরু করেছিলেন পাশাপাশি? তখন টুকটাক লেখার জন্য হয়তো একটা প্রস্তুতি আমার নিজের অজান্তেই নিজের মধ্যেই তৈরি হচ্ছে। এবং চাঁদ দেখে একবার বাঁকা চাঁদ, এরকম কি যেন একটা ছড়া লিখেছিলাম, সেটি আর প্রকাশ পায় নাই। পরে তো আমার স্কুল যখন শেষ হলো, আমি এসএসসি পাশ করলাম আপনার 1978-এ। পাশ করে নানা জায়গায় ভর্তির চেষ্টা করলাম, পরে এসে কুমিল্লা ভিক্টোরিয়ায় আমি ভর্তি হলাম। তখনও ওভাবে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থী, স্বাভাবিক কারণেই ব্যবহারিক নিয়ে, প্র্যাকটিক্যাল নিয়ে, প্রাইভেট পড়া নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই লেখার জায়গাটা একদম একনিষ্ঠভাবে ঝুঁকে পড়া এটা হয়ে ওঠে না, কিন্তু ভেতরে ভেতরে প্রবণতা ছিল। তো আমার একটা বন্ধু, তার নামটা আমার এখন আর মনে নেই, সে একদিন বলল যে আমি নিউ স্টেলে থাকতাম কুমিল্লা টমসন ব্রিজের পাশে, তো বলে যে আমি কিছু কবিতা লিখেছি, চলো এটা করি, প্রিন্ট করি। আচ্ছা, তখন সেই ওর কপি আমার কাছে নাই, তখন ওর নাম নক্ষত্র দিয়ে
নিউজ প্রিন্টে সেটা ছাপিয়ে আমরা আপনার নিউজ আমাদের হোস্টেলগুলোতে, তারপরে ওই যে নানা রকম হোস্টেলগুলোতে সন্ধ্যার পরে গিয়ে হাতে হাতে বিলি করতাম। ম্যাগাজিন আর কি। হ্যাঁ, এটাই ছিল প্রথম একটা প্রয়াস আর কি, কিন্তু এই প্রয়াস খুব সার্থক ছিল না আর কি। আপনার বিশ্ববিদ্যালয় জীবন স্যার কোথায় হলো? আমার বিশ্ববিদ্যালয় জীবন আক্ষরিক অর্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওকে, আপনি এই সাবজেক্টে পড়াশোনা করলেন, এটাকে আসলে চয়েস করে নিতে হয়েছে নাকি মেধাক্রম আমি অনুসারে? ওখানে গিয়ে প্রথমে রসায়ন শাস্ত্রে ভর্তি হই। কেমিস্ট্রিতে? আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড? আমার সায়েন্স। আমি ঢাকায় টিকেছিলাম। আমি এখানে ওই বিজ্ঞানের শিক্ষার্থী, বিজ্ঞান পড়ব, বায়োকেমিস্ট্রি পড়ব, ফার্মেসি পড়ব, ওসব হয়নি। পলিটিক্যাল সায়েন্সে হলো, পাবলিক এডে হলো। আমি এক বছর নষ্ট করলাম ঢাকায়, তারপরে চলে গেলাম। আমার ভগ্নিপতি থাকতেন চিটাগাঙে, তো ওখানে চলে গেলাম, রসায়ন শাস্ত্র ভর্তি হলাম। তো বাবা মাকে না জানিয়ে 1.5 বছরের মাথায় গোপনে গোপনে আমি আবার সাবজেক্ট চেঞ্জ করলাম, যে আমার আর বিজ্ঞান, যে এই যে সকালে ক্লাসে ঢোকা, বিকেলে বের হওয়া, অ্যাপ্রন গায়ে দিয়ে, বা একটু একটু করে রাজনীতিও আমাকে পেয়ে বসে। তারপরে বিশ্ববিদ্যালয়ে যে সাংস্কৃতিক সংগঠনগুলো, তখন একটা দিশারি একটা সংগঠন ছিল, তার সাথে সংযুক্ত হওয়ার কারণেও আস্তে আস্তে দেখা গেল যে আমি ওই যে বিজ্ঞানের সাথে আমার মনোনিবেশ করার যে ব্যাপারটা, সেখানে এক ধরনের আমার বিচ্যুতি ঘটতে থাকে। এবং আমি সাবজেক্ট, আমার বাবা মা জানতো না যে বাবা মা জানে যে আমি রসায়ন শাস্ত্রে পড়ি। এমনকি আমি অনার্স পরীক্ষার আগেও কিন্তু আমার বাবা মা জানে না যে বাবা মা জানেন যে আমি রসায়ন শাস্ত্রে পড়ি, লোক প্রশাসনে পড়ি এটা জানেন না। যখন রেজাল্ট আউট হলো, যখন আমি ফার্স্ট হলাম, তখন তারা খবর পেল আর কি, যে আমি তো আসলে 1 বছর নষ্ট করে ফেলেছি। তারা হিসাব করতেছে ছেলে তো এই বছর মাস্টার্স করে বেরিয়ে যাবে। স্যার, আমরা আপনার বিশ্ববিদ্যালয় জীবনের কথা শুনছিলাম, তো সেখান থেকে একটু গল্পগুলো শুনতে চাই। সামনের দিনগুলো কি ভাবছিলেন, কি করবেন? তখন তো আপনার সেটা হচ্ছে যে ওই যে বললাম, নানা রকম ফার্স্ট হয়ে গেলেন আপনি সাংস্কৃতিক সংগঠনে ফার্স্ট হলাম। কিন্তু পাশাপাশি এটা আসলে বিশ্বাসও করতেছিল না আমার ভগ্নিপতি, যে আমি বোনের বাসায় থাকতাম, হলেও থাকতাম। তো আমার বোনকে বললো যে তোমার ভাই তো সারাক্ষণ ঘুরঘুর করে, ঘুরে বেড়ায়, থিয়েটার দেখে, নাটক দেখে, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এসব বই পুস্তক নিয়ে দৌড়াদৌড়ি করে, ফার্স্ট হলো কীভাবে? তো যাই হোক, এরপরে তো আপনার যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই যে কালচারাল সংগঠনগুলোর সাথে যুক্ত হওয়ার কারণেই, এবং এর পাশাপাশি একজন কবি শাহিদ আনোয়ার করে, তার সাথে আমার পরিচয়, এটা সম্ভবত 83-84 হবে। তো তিনি আমাকে নিয়ে গেলেন একদিন ফুলকিতে, অচিরা পাঠচক্র। এই অচিরা পাঠচক্রে মূলত আবুল মোমেন, তারপরে হায়াত মাহমুদ, এরা যেতেন, থাকতেন। সম্ভবত কবি মোহাম্মদ রফিকও যেতেন। তো এই আড্ডার সাথে যুক্ত হবার ভিতর দিয়ে কিন্তু এক ধরনের যে সাংগঠনিকভাবে লেখার একটা আগ্রহ জন্মানো, লেখক হয়ে ওঠার যে নিজের ভেতরে একটা তাগিদ বোধ করা, এটা অন্যরা লিখে আমিও লিখি না, প্রকাশের একটা মানে ইচ্ছা জাগা, সেটা এসছে। এবং এর মাঝে টুকটাক যখন লিখতাম, আমরা প্রতি শুক্রবারেই নিজেরা সমালোচনা করা হতো, ভাবতাম যে লেখা কিছুই হয় না। এরকম একবার একটি লেখা আমি লিখার পরে মোমিন ভাইয়ের বাসায় সেদিন আড্ডা, রমজান মাস, পাঠ করার পরে সবাই আমাকে খুব ভর্ৎসনা করলো যে এটা কিছু হয় না, ও বড় বড় বিষয় ধরে, খাবলা খাবলা এরকম হয়, কিন্তু লেখাটা ওরকম না। আমি সেটা পাঠিয়ে দিলাম চতুরঙ্গে, কলকাতার। সেই কবিতার লাইন বলি, নিশ্চয়। নদী থেকে ফিরতি পথে তুমুল আধার, পাখা মেলে কালো চাঁদ, বয়সী বৃক্ষ ছায়ায়, কার কথা মনে পড়ে? রোদ্দুরে জল জলে চোখ, বায়স দুপুর, শিরায় শিরায় টান, বেগবান নদী, হাওয়ায় উঠছে পালক, পাখির পালক, সান্ধ্য প্রণয়গামী পাখির। আকাশের ভেতর থেকে পৃথিবীর সমস্ত আলো আমাদের দেখে নেয়, কালো চাঁদ, তুমুল আধার, পক্ষহীন দূরত্ব রেখায়। ওই লেখাটি পাঠানোর 1 মাসের মধ্যেই যখন চতুরঙ্গে প্রকাশ হয়ে এলো, সেটি চট্টগ্রাম শহরে, বিশেষ করে ছোট শহর, যারা লেখালেখি করে, চতুরঙ্গে একটা লেখা মুদ্রিত হওয়া মানে সবার নজরে আসা, এই আমাদের অমুকের লেখা ছাপানো হয়েছে। তা আমি তখন ভাবলাম যে যাক, একটা স্বীকৃতি এলো যে আমি কবিতা লিখতে পারি।
এরপরে আরও কয়েকবার পাঠিয়েছি পৃথিবী যখন হিরোশিমা নামে আরেকটা কবিতা। এভাবেই লেখাজোখা চলতে থাকে। পরবর্তী পর্যায়ে পাশাপাশি আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজ, নিজের একটা আড্ডা, সনন আড্ডা। আপনারা বোটস ব্রাদার্স নামে একটা রেস্টুরেন্টের নাম শুনেছেন, এটি ঐতিহাসিক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা সূর্য সেন বলি, অনঙ্গ সেন বলি, তারাও সেখানে আড্ডা দিতেন। আল মাহমুদও বোস ব্রাদার্সে আড্ডা দিতেন। তো আমাদেরও একটা আড্ডা অচিরার পাশাপাশি আমাদের নিজেদের একটা আড্ডা, সেই আড্ডাটা হচ্ছে সনন আড্ডা। আচ্ছা, তার মুখপত্র ছিল সনন পত্রিকাটি। এই আড্ডা আমাদের প্রতি শুক্রবারে বসতো। কবি জিল্লুর রহমান, এখন তিনি ডাক্তার, ইউসুফ রেজা, তারপরে সালাউদ্দিন মোহাম্মদ মারুফ, দেবাশিস রায়, এরকম অনেকেই সে আড্ডায় আমরা যুক্ত হই এবং আমরাও লেখালেখি করবার চেষ্টা করি। মারা গিয়েছেন নাট্যকর্মী এবং নাটকের নাট্যজন আলিশা, এবং সেও গল্প লিখত নাটকের। যখন মারা যায় তখনই সে ফেডারেশনের সেক্রেটারি ছিল চট্টগ্রামের। তো এই যে জায়গাগুলো আমাদের ভেতরে সংস্কৃতির সাথে যুক্ত হওয়া, তখন এরশাদ বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে। নাটকের দলের লোকজন যেমন যুক্ত হচ্ছে, পথনাটক করছে, আমরা আমাদের জায়গা থেকে যুক্ত হচ্ছি। বিশ্ববিদ্যালয়ে যে সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল সেগুলোর আবার একটি আপনার মানে কমিটি করবার প্রয়োজন। তখন হাসান ইমাম সাহেব গেলেন, আমি তার আহ্বায়কের দায়িত্ব পেলাম। এবং এরশাদ বিরোধী আন্দোলনে আজকে যে আন্দোলনের কথা, দীর্ঘমেয়াদী আন্দোলন হয়েছিল, অনেক দিন ধরে আন্দোলন হয়েছিল, রাজপথে আমাদের পিকেটিং করতে হয়েছে। এবং তিনি 9 বছর ক্ষমতা ছিলেন। পরবর্তী পর্যায়ে তার যখন পতন হয়, ওই স্বৈর শাসকের যখন পতন হয়, তখন সেটি আপনার ঠিক ওই সময়টা আমার বাবাও অসুস্থ হন, ক্যান্সার হন। আচ্ছা, এবং তখন এটা হচ্ছে আপনার 6 ডিসেম্বর 1990 ঢাকায় নিয়ে আসা হয়। এরশাদের পতনও কিন্তু 6 ডিসেম্বরে হয়েছিল 1990-তে। এরপরে 1991-তে 12 ডিসেম্বর, 12 জানুয়ারি, 12 ফেব্রুয়ারি আমার বাবা মারা যান। নিজের জীবনে আরেকটা পরিবর্তন, যেহেতু মাথার উপরে একটি ছাদ ছিল, যে কোনো বাবাই, আমি তো বাবা নির্ভর ছিলাম, জগতের আলো দেখা বাবা, পড়াশোনার সমস্ত কিছু করবার পিছনে বাবার অবদান। তো বাবা চলে যাওয়ার পরে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়। তো সেটাও আমার কবি জীবনের উপর প্রভাব বিস্তার করে, লেখক হওয়ার পিছনে প্রভাব বিস্তার করে। এবং যে কারণে কোনো কোনো জায়গায় কেউ কেউ বলে যে আপনি বিরহ বেদনার কবি, আপনি স্যাডিস্ট। যে যেমন আমি আসলে ওরকম না। যেমন ধরেন যে পুনর্ভবা নদী যখন দেখি, নদীটা তো আসলে আমাদের মায়ের মতো, নদী আমার বাপের মতো, নদী আমার একটা লাইফলাইন। পুনর্ভবা নদী দেখার পরে আমার মনে হলো যে গ্রীষ্মকাল ছিল, চিত হয়ে শুয়ে আছে নদীটা, শুষ্ক। তখন আমি লিখেছিলাম, হৃদয়ে খুরের আঘাত, পাঁজর ভাঙে জলহীন নদীর কল্লোল, এইখানে জল নেই। হৃদয় রহিত হয়ে প্রান্তরে সাঁতরায় পরগাছা, নদী ছিল, নদী নেই। ঝড় বৃষ্টি বালিকণা পেছনে রেখে কেবল রক্তস্রোত অগ্নি জল বয়ে যায়, নদী ছিল, নদী নেই। বহমান নদীর কঙ্কাল, পুরনো মাস্তুল নৌকোর গুলোই পড়ে আছে মাঠে, লতা গুল্ম ঘাসে ঢেকে গেছে তার প্রাচীন শরীর, নদী ছিল, নদী নেই। আছে নদীর কঙ্কাল, মাঠে ঘাটে প্রান্তরে পাখির পালক, কেবলই পাথর আর পাথরের চোখ, পাথরকে জল ভেবে পাথরেই ডুবে যায় নদীর স্বজন। এই যে নদীর স্বজন, আমরা সবাই কিন্তু নদীর স্বজন। আমরা নদী থেকে বিচ্যুত হয়ে নগরে, নদী থেকে বিচ্যুত হয়ে আমরা বিশ্বগ্রামে আমরা ঘুরে বেড়াচ্ছি। এমনিতে লেখালেখির আগেই তো আপনার শিক্ষকতা যাত্রা শুরু বলতে পারি? না, আচ্ছা, লেখালেখিটা আগে। লেখালেখি আগে, আমরা বইগুলো একটু দেখতে আমার চাই। লেখালেখিটাই আগে। জি স্যার, আপনি বিভিন্ন বিষয়ে বই লিখলেন। একটা হচ্ছে ডাহুক এখনো ডাকে, এটা বোধহয় কবিতার বই না? এটা কবিতার বই।
তো আপনি কি প্রথমে কবিতার বই প্রকাশ করলেন নাকি অন্য 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 প্রথম কবিতার বই জলের কল্লোল বৃক্ষের ক্রন্দন, সেটি আমার কপি নেই। ও, এক ধরনের পরিবেশ সংশ্লিষ্টতা আছে। এই বইটা নিয়ে একটু বলতে চাই, বিশ্বাস, চর্চার অধিকার এবং অন্যান্য প্রসঙ্গ। কিসের উপর লিখেছেন এই বইটি? এটা নানা প্রবন্ধ, তবে ওখানে একটা প্রবন্ধ হচ্ছে বিশ্বাস চর্চার অধিকার ও অন্যান্য প্রসঙ্গ। প্রবন্ধ সংকলন আসলে। প্রবন্ধ সংকলন এটা। আচ্ছা, আপনার একাডেমিক বই কি কম হয়ে গেল সাধারণত অধ্যাপনাতে? আমি একাডেমিক বই যেই অর্থে একাডেমিক বই সেই অর্থে আমি ওটা করে নিই। যেমন একাডেমিক বইয়ের মধ্যে একটা আছে, সেটা হ্যাঁ। অনেকটা কাছাকাছি। সমাজ রাজনীতি ওর এবং মধ্যে কিছু জনপ্রশাসন। লেখা আছে, ওখানে শিক্ষা সংক্রান্ত কিছু লেখা আছে রাইট, একাডেমিক। রাইট। শিক্ষকতা জীবন প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি বিশ্ববিদ্যালয় মাস্টার্স কি আপনি প্রথম প্রথম হ্যাঁ, হলেন? প্রথম। প্রথম হলেন। এবং যেটা আমি বলছিলাম তখন বিরতিতে যাওয়ার আগে, যে তখনই কি সিদ্ধান্ত নিয়ে ফেললেন কিনা যে যেহেতু ভালো রেজাল্ট হয়েছে শিক্ষকতা পেশাতে আসবো, নাকি আগে থেকেই পরিকল্পনাই ছিল? না, আমার মায়ের এমন একটা ইচ্ছা ছিল যে তার বাবা শিক্ষক ছিলেন, আমার ছেলেও শিক্ষক হবে। তার ভাই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। জি। তো যে কারণে মায়ের একটা আগ্রহ ছিল যে আমার ছেলে, আমার বাবা শিক্ষক ছিল, আমার মা তো ছেলেকে বাবাই বলে, জি। আমার বাবাও শিক্ষক হবে। আপনি আর আরেকটা ব্যাপার ছিল, আমার মায়ের নাম জাহেদা খাতুন, যেহেতু নজরুলের মায়ের নাম সম্ভবত জাহেদা খাতুন, মায়ের মধ্যে ওই প্রবণতাটাও কাজ করেছে। কবিতা লিখছি, এতে কিন্তু কোনো বাধা ছিল না, খুশি হতেন। আচ্ছা, বাহ, চমৎকার। এমনিতে শিক্ষকতা করেছেন অনেক বছর, তো একটু প্রথম দিককার অভিজ্ঞতা বা সার্বিকভাবে অভিজ্ঞতা জানতে চাই, কেমন লাগছিল আপনার এই শিক্ষকতা জীবন? হ্যাঁ, শিক্ষকতা, যে আমি তো শিক্ষকতায় এসেছি মূলত যে শুধুমাত্র একজন চাকরি করবার জন্য না, যে আমার যে অর্জিত যে প্রজ্ঞার ব্যাপারটা আছে, সেটি যতটুকু সম্ভব সেই জিনিসটা আলোটা দেওয়ার জন্য। আপনি যেটা বলেছেন, যে অর্থে একাডেমিক বলে সব কিছু একাডেমিক, আপনি জগৎ দেখার যে চক্ষুদান বলি আমি, সবাই সবাইকে চক্ষুদান করতে পারে না। আপনাকে ডিগ্রি দিতে পারবে, কিন্তু দেখার চোখ, যেটা এই পৃথিবী দেখার চোখ, সমাজ দেখার চোখ, এই চোখটা কিন্তু একজন শিক্ষক যদি দেন, সেই চোখ দিয়ে কিন্তু তিনি পরবর্তী জীবনটা তিনি দেখতে পান। ক্লাসরুমের শিক্ষকে যে শুধুমাত্র চক্ষুদান করে এমনটা না। চক্ষুদানের ক্ষেত্রে আপনার যেমন মনে করেন, আপনি যদি অ্যারিস্টটল, প্ল্যাটোর কথা বলেন, তিনিও আমাকে চক্ষুদান করেছেন। তো আরজালি মাতব্বরও আমাকে চক্ষুদান করেছেন। এই চক্ষুদান, শিক্ষক শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষক এমনটা না। এবং আমার ক্লাসরুমের শিক্ষকদের যে লোক প্রশাসন বিভাগের, নির্মোহভাবে বলি, তারা আমাকে চক্ষুদান করতে পারেনি। যেই চক্ষুদানটা করেছে আরজালি মাতব্বর, যেই চক্ষুদান করেছে আপনার সক্রেটিস, প্লাটো, ব্রুনো, এই যে চিন্তার জগতে আলো দেখবার যে চক্ষু, এই চোখটা আমি পেয়েছি তাদের কাছ থেকে। তো যে কারণেই ওই জায়গাটায় আমার মনোনিবেশের জায়গাটা বিচ্যুত হয়েছে। আমার লেখার মধ্যে যে জায়গাটা এসছে, আলো দেখবার প্রয়াস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। খুবই চমৎকার একটা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আবহাওয়া বা পরিবেশ সবকিছু মিলিয়ে আপনার জীবনে কতটুকু ছাপ ফেলেছে? ওখানকার প্রকৃতি আমার উপর চাপ ফেলেছে। আর যেমনটি ভাবা হয় যে একটা সময় তুমুল সাংস্কৃতিক চর্চার যে ব্যাপারটা, সেটা ছিল, এবং পারস্পরিক যে সম্পর্ক, যে রাজনীতি করতো না কেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আর শিক্ষকতার বলবেন যেটা, সেটা হচ্ছে আমি আনন্দ পেয়েছি। আমার শিক্ষার্থীরা বা আমার ক্লাসরুমে যারা শিক্ষার্থী ছিল, তাদের সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এবং তারা যেই কথাটা বলেছিলাম, চক্ষুদানের যে ব্যাপারটা, তারা আমার কথা শুনতো এবং পিন পতন নীরবতায় তারা শুনতো। শুধু আমি ক্লাস নিয়েছি, যেহেতু সমাজবিজ্ঞানের শিক্ষকদের একটা সুবিধা হচ্ছে, তারা নানা উদাহরণ দিতে পারেন, নানা বিষয়কে নিয়ে আসতে পারেন। সে কারণেই অনেক শিক্ষার্থী এসে বলে, স্যার আমরা আপনার ক্লাস উপভোগ করতাম, এবং সেটা আমাকে আনন্দ দিত। আর তারা এও জানতো যে আমি টুকটাক লেখালেখি করি, তাদেরকে আমি প্রভাবিত করতাম না, আমার এই বইটা কেনো বা এটা করো, এটা আমার নিজের আলাদা জগৎ, ওই জগৎটা আলাদা। তো তারা কিন্তু খোঁজ খবর তো সবাই পেয়ে যায়। আর দু চারটা কবিতা অনেকেই আবৃত্তি করতো আমার, যেমন একটা পাপ কবিতা আবৃত্তি করতো, পাখিরা যাবে কোথায়, এই কবিতা আবৃত্তি করতো। বা আমার কিছু সহচর আছে
যারা মানে মুখে মুখে অনেকগুলো কবিতা আওড়ায়, যেমন বিএড কলেজের একজন শিক্ষক আছে শামসুদ্দিন শিশির, তিনি আমার যেখানেই যান না কেন পাখিরা যাবে কোথায় এই কবিতাটা তিনি পড়ে দেন। তারপরে আমার আরেকজন বন্ধু আছে যারা 1-2 বছরের বড় ছোট, মুজিব রহমান, তিনিও কবি। এরকম আরও অনেক সহচর আছে যারা আমাকে সহচর এবং সঙ্গ দেন। তো এই কারণেই যে শিক্ষার্থীদের সাথে দূরত্ব, যেটা একজন ওভাবে মাস্টার হওয়া, সেটা আমি হয়ে ওঠেনি। আমার সাথে ওদের সম্পর্ক ছিল বন্ধুর মতো, এবং আমি মনে করি যে ছাত্র শিক্ষক সম্পর্কটা ওরকমই হওয়া উচিত। একদমই যে ধমক দেয়া, এই করা সেই করা না। এবং তারও স্বাধীনতা আছে, সে আমার মত গ্রহণ করবে কি করবে না, সেই স্বাধীনতা তার আছে। গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। বিশেষ করে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির আলাদা আলাদা হতে পারে। এই বিষয়টা আমার সবসময় মাথায় থাকতো। একজন শিক্ষার্থী তিনি একটা মত ধারণ করেন, আমার মতটা তাকে নিতে হবে এমন কোনো কথা নেই। সে তার মতটাও প্রকাশ করতে পারে, এবং সেই জায়গায় আমার দরজা সবসময় খোলা ছিল। আপনি এনজয় করেছেন মানে আপনার শিক্ষকতা জীবন, এই লোক প্রশাসন পড়ানো, এমন হলে ভালো হতো না যে আপনি বাংলা শিক্ষক? মানে কখনো মনে হয়েছে কিনা আসলে? এটা আমার মনে হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হতে এলাম, তখন আমি শামীম শিকদারের প্রদর্শনী দেখতে যাই, এবং আমি আসলে যে আমার ঝোঁকটা যে এই শিল্প সংস্কৃতির প্রতি ছিল, টুকটাক আঁকাঝোঁকার প্রবণতা ছিল। তো আমি যেমন 2022-এ যখন আমি হাসপাতালে নিউ ইয়র্কে, আমার মেরুদণ্ডে একটি গুরুত্বপূর্ণ অপারেশন হয়, ডিস্ক চেঞ্জ করা হয়, সেখানে একদিন আমি একটা ছবি, আর্টিস্ট এসে ওরা তো নানাভাবে রুগীদেরকে উৎসাহ দেয় রিহাব সেন্টারে। আমার 2 মাস থাকতে হয়েছে ফিজিক্যাল থেরাপির জন্য। তো ওরা ভাবছে যে আমি লতা পাতা আঁকবো। আমার ছবি আঁকার পরে বলে যে তোমার ছবিটা অনলাইনে বিক্রি করে দিই, তুমি কি এঁকেছো? তা আমি বললাম যে আমি তো ছবি আঁকিনি, আমি কবিতা এঁকেছি। কবিতার যে চিত্রকল্প থাকে, ইমেজগুলোকে আমি ছবিতে আমি এঁকে দিয়েছি। বলছে তুমি তো তাহলে তুমি তো শিল্পী। আমি তো না, আমি সেটা দাবি করব না, এটা আমার প্রথম এভাবে আঁকা ছবি। তো এটা আমার অনেক পরে মনে হয়েছে যে হয়তো আমাকে যদি ওভাবে যদি গাইড করতো, বলতো, আমার এই অভিগমনটা, পাঠ অভিগমন যেটা বা ট্রাভেলিংটা হতো হয়তো সাহিত্যে, না হলে শিল্পের কোনো মাধ্যমে। কারণ সেই সত্তাটা আমি উপলব্ধি করি আমার ভেতরে আছে। এবং বিশেষ করে আপনার কবিতার ক্ষেত্রে কিন্তু সেটা আসলে কেউ বলেনি। তবে না বললেও অসুবিধা নেই, নিশ্চয়ই অসুবিধা নেই, অর্জন তো কিছু না কিছু আছেই। কিন্তু এই যে বৈপরীত্য, আমাদের জীবনের সবচেয়ে বড় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা আসলে আমরা যদি বলি, মনুষ্য জন্মের সময়টুকুই তো, এবং আমরা এই জীবনটা আর কখনোই হয়তো বা পাবো না। বিশ্বাস তো বিভিন্ন রকমের আছে, সেটা অন্য প্রসঙ্গ। আমাদের আর কখনোই হয়তো পৃথিবীতে আসা হবে না। তো সেই জায়গা থেকে একটা মানুষের জীবন, সেটা কতটুকু প্রপারলি ব্যয় হলো, সেই জায়গাটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমার কাছে মনে হয়, যেটা এটাও এমনও হতে পারে যে ওই যে শিশু বয়সে ঢুকিয়ে দেওয়া হয় যে মাথায় তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এবং আমার বাবা ইন্টারমিডিয়েট পাশ করার পর আমাকে নিয়ে ঢাকায় মেডিকেল কলেজ, বুয়েট, ইঞ্জিনিয়ার বানানোর জন্য সে কি দৌড়ঝাঁপ। কিন্তু কারো মাথায় ওটা আসেনি, এর তো আসলে প্রবণতা হচ্ছে সাহিত্য পাঠের, প্রবণতা হচ্ছে শিল্প চর্চার, কিন্তু এই জায়গাটা আসলে আসছে। সবাই ওই যে বিজ্ঞানের শিক্ষার্থী, বিজ্ঞান পড়বে এবং ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটাই আমার গতিপথটাকে পাল্টে দিয়েছে। জি, এবং যেখানে আপনি গেছেন সেখানেই ভালো করেছেন। ভালোর সাথে নিজের চাওয়া পাওয়ার একটা কম্প্রোমাইজ আছে, কিন্তু দিন শেষে আপনি উদাহরণ হয়েছেন। আমরা যদি একটু বর্তমান সময়ের দিকে ফোকাস করি, এখন আপনার সময়টা কাটে কিভাবে? এখন আমার সময় সাধারণত আমি এখনও কিন্তু চাকুরিতে আছি। আমার ছেলেমেয়েরা বাইরে থাকে। আমার ছোট ছেলে, সেও কিন্তু ভালো আবৃত্তি করে, গান করে, ভালো নাচে। নিউ ইয়র্কে সে পরিচিত মুখ, কাব্য নামে তাকে সবাই চেনে। তো আমার সময়টা কাটে মূলত এখনও কবিতা শুনে, আবৃত্তি শুনে, গান শুনে, আর পাশাপাশি আমার বিদ্যায়তনিক কাজ। আর অবসরে আমি যেহেতু
লেখালেখির সাথে যুক্ত। আমি বলি না যে আমি আড্ডা দেই না, আমার আড্ডার সঙ্গী আছে। আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময়টার পরে বাকি সময়টা হচ্ছে আমার কবি বন্ধু, আমার যেই আবৃত্তির সংগঠন যারা আছে তাদের সাথে আমার উঠা সময় বসা। কাটে। এখন কি কোনো বই লিখছেন বা কোনো কিছু হ্যাঁ, লিখছেন? এবছর আমার দুটো বই বেরোচ্ছে। একটি হচ্ছে আপনার কবিতার বই, অগ্নি জলে সুগন্ধ শরীর। বা আরেকটি বই বেরোচ্ছে আপনার নির্বাচিত। যাই লিখেছি, কতটুকু কি হয়েছে জানি না, সেই কবিতাগুলো থেকে কিছু কবিতা বাছাই করে একটি সংকলন হচ্ছে নির্বাচিত কবিতা, সেটি খড়িমাটি থেকে বেরোচ্ছে। জি, তারাই করছে এটা। কবিতার পাঠক তো খুবই সীমিত বা খুবই ক্লাসিফাইড আমরা যদি বলি। দেখা গেল একটা বই এত ভালোবাসা নিয়ে বের হলো, হয়তো কজন পাঠকই পড়লো, এই জায়গাটা কেমন লাগে? কয়জন পড়লো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কে পড়েছে। যদি একজনও পাঠক ঠিকমতো পড়ে, সে কিন্তু তার মধ্যেই কিন্তু আপনি বেঁচে থাকবেন। যেমন কালকে আমি কাকতালীয়ভাবে কালকে আমি বাসে যখন আসতেছিলাম ঢাকায়, আমার পাশে একটা মেয়ে বসেছে, আমার মেয়ের বয়সী। এই কথা সে কথা, এক কথা কথা বলতে বলতে তাকে মনে হলো বেশ গুছিয়ে কথা বলছে, তার উচ্চারণ ভালো। তা আমি জানতে চাইলাম আপনি কি করেন। তা একটা পর্যায়ে সে বললো আপনি কি করেন। তা আমি বললাম যে যাচ্ছেন কোথায়, ঢাকায় থাকেন। আমি বললাম না, আমি একটা অনুষ্ঠানের রেকর্ডিং হবে সেই কাজে যাচ্ছি। পরিচয় পাওয়ার পরে কবিতার কয়েকটা চিত্রকল্প সমৃদ্ধ লাইন যখন তার সামনে তুলে ধরা হলো, বলে যে আমার আপনাকে পড়তে হবে, আচ্ছা, আমি আপনার বই সংগ্রহ করব বইমেলা থেকে। আমি বললাম যে আমার বই কিনে কিন্তু আপনি আবার দেখেন কিন্তু প্রভাবিত হয়ে কিনবেন না, আমি কাউকে এই কাজটা করি না, ওতে করে আপনার যাতে আর্থিক ক্ষতি না হয়। কবিতা সবাই পড়ে না, বলে না আপনাকে পড়তে হবে আমার। এই যে প্রাপ্তিটা, কারণ আপনার কবিতা আপনি তো ওই যে পপুলারিস্ট যে ধারণা, সেই ধারণা থেকে তো আপনি করছেন না যে এটা তো আপনি মহাকালের জন্য রেখে যাচ্ছেন, কেউ না কেউ সেই জায়গা খুঁড়ে নিয়ে আসবে। যেমন এই তুলনা দেওয়াটা কতটা সমীচীন আমি জানি না। জীবনানন্দ তার জীবদ্দশায় কিন্তু একটা পুরস্কারও পাননি। জি, অনেকেই পাননি। অনেকেই পাননি। পঞ্চ পাণ্ডবদের পেছনে তিনি ঘুরেছেন একটা সামান্য পুরস্কারের জন্য, কিন্তু এখন তাকে বলা হচ্ছে কবিদের কবি। জি, তো এই কারণেই ওই আর কবির বা শিল্পীর অতৃপ্তি থাকা উচিত। পুরস্কার পেলে ওই অতৃপ্তির জায়গাটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তার অতৃপ্ত থাকার প্রয়োজন আছে। এমনি থেকে পাঠক বা বই পড়ার অভ্যাসের কথা বলি, এটা কি আমাদের মধ্যে কমে যাচ্ছে? কিছুটা কমছে, কারণ অন্য পাঠের জায়গা নির্মাণ হয়েছে। যেহেতু আপনার এখন হাতেই তার একটা ডিভাইস, সেই ডিভাইসে সে আঙ্গুল ঘুরছে। কিন্তু বিষয় হচ্ছে যে ওই এআই কিন্তু সমৃদ্ধ হচ্ছে, সে নিজে কতটা সমৃদ্ধ হচ্ছে সেটি একটি প্রশ্ন। যেমন আপনি যখন আবৃত্তি শুনবেন, আপনি যখন গান শুনবেন, আকাশ প্রদীপ জলে যখন শুনছেন, এই গানটা শুধু গান না, চিত্রকল্প আছে তৈরি করে, ওটা আপনার ভিতরে তৈরি করে, আপনাকে সমৃদ্ধ করে, আপনার নিউরনকে উত্তেজিত করে। আর আপনি যদি জাস্ট আঙুল দিয়ে এভাবে যাচ্ছেন দ্রুত, গুগলকে জিজ্ঞেস করতেছেন শেষের কবিতা উপন্যাস নাকি কবিতা, আপনি ওটুকুই জানলেন, কিন্তু এর ভেতরে ঢুকলেন না কখনো, ঢুকলেন না, লাবণ্যের কথাটা জানলেন না। আমরা তো বেশ কয়েকটা প্রজন্মকে লিড করেছি আমাদের বয়সে, এবং আপনারাও তাই করেছেন। আপনারা মুক্তিযুদ্ধ দেখেছেন এবং তার পরবর্তী সময়ে দেশ নির্মাণ দেখেছেন, রাজনীতির বিভিন্ন রকমের চড়াই উতরাই দেখেছেন। যদি প্রযুক্তির জায়গা থেকে যাই, প্রযুক্তির বর্তমান সময়কে দেখেছেন, অতীতকে দেখেছেন, সেই ইলেকট্রিসিটি ছাড়া সময়ে বড় হয়েছেন। এই সময়ে দাঁড়িয়ে বিশেষ করে আমরা আমাদের সন্তানদের ভেতরে যেই পড়াশোনা এবং যে টেকনোলজি দেখি, সেটা অত্যন্ত আতঙ্কের বিষয় যে ওরা আজ থেকে 20 বছর বা 30 বছর বা 50 বছর পরে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে আদৌ উপলব্ধি করতে পারবে কিনা, সেই জায়গায় আশঙ্কা আছে। তবে কেউ না কেউ ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছে। আমি অনেক পাঠক দেখেছি, সিরিয়াসও আছে এই প্রজন্মের মধ্যেই, যারা সারা দুনিয়ার খোঁজ খবর রাখে। আমরা তো হয়তো ঘর কোনো ব্যাংক ছিলাম, কিন্তু তারা সারা দুনিয়া, আফ্রিকার সাহিত্য, তারপরে আপনার যে ল্যাটিন আমেরিকার সাহিত্য, খুব সিরিয়াস পাঠক আছে। কিন্তু আচ্ছা, তারা ভেতরে ভেতরে আমাদের সকলের অজান্তে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। বাহ, একদমই আমরা এড়িয়ে যেতে পারবো না।
খোঁজখবরটা তারা রাখে এবং মননশীলতার চর্চাও করে। হ্যাঁ, অধিকাংশ করছে না, কোনো কালেই অধিকাংশ করেনি। শিল্পের পথে হেঁটে আসতে হলে অনেকেই প্রশ্ন করে কবিতা কি, আমি কবিতা ভাল লাগে না আমার, এভাবে হাত দিয়ে দিলেই আধুনিক কবিতা হয়ে যায়, আমরা চুপ করে থাকি। আপনাকে ওই শিল্পের, এটা তো একটা মাধ্যম। টিকে থাকার প্রশ্ন নিশ্চয়ই, কারণ শিল্প সাহিত্য নিজস্ব একটি শক্তি আছে, সেটা দিয়েই সে যুগের পর যুগ টিকে থাকে, প্রজন্মের পর প্রজন্ম টিকে আমার থাকে। মনে হয় যে এত হতাশ হওয়ার কোনো কিছু কারণ নেই। নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিয়েছেন। সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ, জি, ভালো থাকবেন। শ্রোতা দর্শকদেরকেও অশেষ ধন্যবাদ। অশেষ ধন্যবাদ।